ওয়েলকাম টু গুরুকুল মাধ্যমিক। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধাতুবিদ্যা। আর এই ধাতুবিদ্যার মধ্যে আছে ধাতু কি, অধাতু কি, তার মধ্যে আছে আকরিক কি, খনিজ কি, আকরিকের বা খনিজের ব্যবহার, এছাড়াও আছে ধাতু সংকর, ধাতু সংকরের উপাদান এবং ধাতু সংকরের ব্যবহার। তাহলে আজকে ধাতুবিদ্যাতে প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে ধাতু কি আর অধাতু কি। ধাতু কি সাধারণত যদি আমরা পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল থেকে বোঝার চেষ্টা করি, ধাতু হচ্ছে সেই সমস্ত মৌল যারা কি করতে পারে না, খুব সহজেই তাদের বহিস্থ কক্ষ থেকে ইলেকট্রন ত্যাগ করতে পারে বা ইলেকট্রন দান করে দিতে পারে, তারা হচ্ছে ধাতু। এবার আমরা জানি কি কোনো পর্যায় সারণীর কোনো গ্রুপের বাদিক থেকে ডান দিকে যত যাব তত কি হয় না, ইলেকট্রন এবং যে নিউক্লিয়াস মানে কেন্দ্র আর ইলেকট্রনের মধ্যেকার আকর্ষণ বল তত বাড়তে থাকে। কারণ কি, কারণ নিউক্লিয়াসে একটা করে পজিটিভ চার্জ বাড়ছে এবং যদি আকর্ষণ বল বাড়তে থাকে তাহলে কি হবে, খুব সহজে ইলেকট্রনকে সর্ববহিস্থ কক্ষপথ থেকে ইলেকট্রনকে বার করতে যথেষ্ট শক্তি লাগবে। তাহলে কি না, আমি কি বললাম, ধাতু হচ্ছে কি না, ধাতু বলতে তাদেরকেই বোঝায় যাদের হচ্ছে সর্বশেষ কক্ষপথ থেকে সহজেই ইলেকট্রন ত্যাগ করতে পারে বা ইলেকট্রনকে বার করা যায়। এবার যত গ্রুপের বাদিক থেকে ডান দিকে যাব তত, যেহেতু আমি বললাম যে নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যেকার আকর্ষণ বল যত বাড়ছে তাহলে তত বেশি কি হবে, ইলেকট্রনকে বার করে আনতে তত বেশি শক্তির প্রয়োজন হবে, তত বেশি কষ্টকর হয়ে উঠবে। তাই কি হয় না, গ্রুপের বাদিক থেকে ডান দিকে যত যাব তত কি হয়, মৌলের ধাতব ধর্ম কমতে থাকে। তো সেরকম ভাবে দেখতে গেলে গ্রুপ 1 এর যে সমস্ত মৌল আছে, যদি আমি ধরি সোডিয়াম কিন্তু ধাতু, সোডিয়ামের ধাতব ধর্ম আছে। ঠিক তেমন ভাবে আস্তে আস্তে যত আমি বাদিকে যাব তত ধাতব ধর্ম কমতে থাকে। এবার বলবো সেটা হচ্ছে আকরিক আর খনিজ। এবার ধাতু আমরা জানি যে ধাতুর প্রচুর ব্যবহার আছে পৃথিবীতে। ধাতু বিভিন্ন পদার্থ বা ধাতু থেকে উৎপন্ন হয় ধাতু সংকর, সেগুলোর বহুল ব্যবহার আছে। এবার এই ধাতু কি হয়, সাধারণত ধাতুকে প্রকৃতিতে শুধুমাত্র ওই গোল্ড আর সিলভার, আর একটা ধাতু আছে, হ্যাঁ, গোল্ড, সিলভার আর প্ল্যাটিনাম, এই তিনটে ধাতু ছাড়া সাধারণত অন্যান্য সমস্ত ধাতুদেরকে কি হয়, মুক্ত অবস্থায় প্রকৃতিতে পাওয়া যায় না। তারা কি থাকে, ভূত্বকে বা ভূগর্ভে বিভিন্ন যৌগ গঠন করে থাকে বা কোনো অশুদ্ধির সাথে মিশে থাকে। এবার সেই সমস্ত ধাতুগুলোকে কি করতে হয়, নিষ্কাশন করতে হয়। নিষ্কাশন করার পর তাদেরকে নিষ্কাশন করতে গেলেও কি হয়, ধাতু নিষ্কাশন করতে গেলেও আগে সেই পদার্থকে গলাতে হয়। গলানোর পর ধাতু নিষ্কাশন করার পর তাকে ঠান্ডা করে ঘরের উষ্ণতায় এনে কঠিন অবস্থায় পরিণত করা হয়। তারপর সেই ধাতুকে আমরা ব্যবহার করতে পারি। এবার আমি যেটা বললাম যে ভূত্বকে বা ভূগর্ভে যে সমস্ত পদার্থের মধ্যে অশুদ্ধি পদার্থ বা ধাতু একসাথে মিশে যে পদার্থ থাকে তাকে সাধারণত আমরা বলি আকরিক। আকরিককে ভূত্বকে বা ভূগর্ভে বিভিন্ন পদার্থের সঙ্গে একসাথে বিভিন্ন পদার্থ রূপে বা যৌগ রূপে থাকে। এবার আকরিকের মধ্যে কিন্তু যেমন ধাতু থাকে তেমন এর মধ্যে কিন্তু অশুদ্ধিও থাকতে পারে। তো আমাদের কি কাজ না, বা শিল্পে কি করা হয় না, সেই সমস্ত অশুদ্ধিগুলোকে বা অপ্রয়োজনীয় পদার্থগুলোকে বাদ দিয়ে ধাতু নিষ্কাশন করা হয়। এবার তাহলে কি দেখতে পাচ্ছ, ধাতু নিষ্কাশন করতেও যথেষ্ট রাসায়নিক বিক্রিয়া বা অনেক রকম পদ্ধতি আছে। এবার তাহলে খনিজ কি, আচ্ছা, আকরিক আর খনিজ এটা আমরা ছোটবেলা থেকেই হয়তো পড়ে আসছি। খনিজ কি না, যে সমস্ত আকরিক থেকে খুব সহজে কম খরচে ধাতু নিষ্কাশন করা যায় তাদেরকে বলা হয় খনিজ। তাহলে বুঝতে পারলে আকরিককে ভূত্বকে বা ভূগর্ভে বিভিন্ন যৌগরূপে পাওয়া যায়, আর যে সমস্ত আকরিক থেকে খুব সহজ উপায়ে ধাতু নিষ্কাশন করা যায় তাদেরকে বলা হয় খনিজ। এবার এই আকরিক আর খনিজ থেকে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ, কি না সব আকরিকই খনিজ কিন্তু, আচ্ছা না, সব খনিজ আকরিক কিন্তু সব আকরিক খনিজ নয়। তাহলে যদি এই প্রশ্নটা আসে তাহলে তোমাদেরকে একটা উদাহরণের সাহায্যে বলতে হবে। কি উদাহরণ হতে পারে না, যদি আমি দেখি আয়রনের আকরিক, যদি আমি দেখি, আমি এখানে লিখেছি আয়রনের বিভিন্ন ধরনের আকরিক আছে, Fe2O3, রেড হিমাটাইট, Fe3O4, ম্যাগনেটাইট, FeS2, হিমাটাইট, এই আকরিকগুলো আছে। এবার এই Fe2O3 বা রেড হিমাটাইট থেকে খুব সহজেই Fe এই ধাতুকে
নিষ্কাশন করা যায়। Fe2O3 এর মধ্যে যে ধাতু আছে সেটা হচ্ছে Fe বা আয়রন। এই Fe2O3 থেকে সহজে আয়রনকে নিষ্কাশন করা যায়, কিন্তু FeS2 হিমাটাইট এই আকরিক থেকে কিন্তু আয়রন নিষ্কাশন করতে বা লোহা নিষ্কাশন করতে যথেষ্ট খরচ সাপেক্ষ। তো তাহলে কি না, যদি এই প্রশ্নটা আসে যে সব খনিজ আকরিক কিন্তু সব আকরিক খনিজ নয়, তখন কি বলবে না আয়রনের অনেক রকমের আকরিক আছে। যেমন একটা হচ্ছে রেড হিমাটাইট বা ম্যাগনেটাইট হিমাটাইট। এবার এদের মধ্যে রেড হিমাটাইট থেকে খুব সহজ পদ্ধতিতে কম খরচে আয়রনকে নিষ্কাশন করা যায়, কিন্তু হিমাটাইট বা FeS2 থেকে কিন্তু খুব সহজে আয়রন নিষ্কাশন করা যায় না। তাই জন্য আমরা বলতে পারি যে সব খনিজই আকরিক কিন্তু সব আকরিক খনিজ নয়। যদি আরো একটা উদাহরণ তোমরা জানতে চাও, তাহলে আরো একটা উদাহরণ আছে, সেটা হচ্ছে কি না অ্যালুমিনিয়ামের আকরিকের একটা নাম আমরা অনেকেই জানি, বক্সাইট। এই বক্সাইটের সংকেত হচ্ছে Al2O3 2H2O। এছাড়াও অ্যালুমিনিয়ামের আরেকটা আকরিক আছে যেটা হচ্ছে চায়না ক্লে, যার সংকেত হচ্ছে Al2O3 2SiO2 2H2O। এটা হচ্ছে চায়না ক্লে Al2O3.2SiO2.2H2। আচ্ছা, এই ডটগুলোর মানে হচ্ছে এই সম্পূর্ণ সংকেতটা মিলিয়ে কিন্তু একটা আকরিকের নাম হচ্ছে বা একটা যৌগের নাম, ঠিক আছে। এই Al2O3.2H2 মানে হচ্ছে এই যে অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে 2 মোল জল মিশে আছে, তার জন্য আমরা লিখছি Al2O3 2H2O, ঠিক আছে। তাহলে অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইট, এটা যেমন এর নাম হচ্ছে গিবসাইট আর এর নাম হচ্ছে চায়না ক্লে। এবার বক্সাইট থেকে খুব সহজেই অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা যায়, যার জন্য আমরা বক্সাইটের নাম খুব সহজে মনে রাখতে পারি, কিন্তু এই চায়না ক্লে থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করতে যথেষ্ট পরিমাণ খরচের দরকার পড়ে, আর এর পদ্ধতিটাও কিন্তু খুবই কষ্টসাধ্য। তার জন্য বক্সাইট থেকে খুব সহজে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা যায়। আচ্ছা, এবার দেখো এই যে আমি যেগুলো লিখছি আকরিকের নাম, বিশেষ করে অ্যালুমিনিয়ামের আকরিকের মধ্যে এই যে Al2O3.2H2 এই জিনিসগুলো, এইগুলো কিন্তু এখানে আমি বলছি, ঠিক আছে, কিন্তু তোমরা দেখবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিংক দেওয়া আছে gurukulmadhyamik.in, সেই লিংকে গেলে তোমরা এই টপিকের উপর সমস্ত নোটস পেয়ে যাবে। সেখান থেকে কিন্তু ভালো করে এই সমস্ত যে সংকেতগুলো এগুলো কিন্তু লিখে প্র্যাকটিস করতে হবে। সংকেত আর তার সাথে তাদের কি নাম, ঠিক আছে, তাদের শিল্প উৎপাদনে তাদের কি নাম, সেই নামগুলো কিন্তু মনে রাখা খুব জরুরি। তো এটা গেল আয়রনের আকরিক, অ্যালুমিনিয়ামের আকরিক। এরপর আছে কপার, জিঙ্ক, এগুলোও কিন্তু ধাতু। কপারের সংকেত নিশ্চয়ই তোমরা জানো Cu, আর জিঙ্কের সংকেত Zn। এবার কপারের বিভিন্ন আকরিক আছে, যেমন Cu2S বা যার নাম হচ্ছে কপার গ্ল্যান্স। তারপরে আছে CuCO3 Cu2S Fe2S3, এর নাম হচ্ছে কপার পাইরাইটস। এইটা কিন্তু একসাথে আছে এই নামটা, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে কপারের বিভিন্ন আকরিকের নাম। এবার আছে জিঙ্কের কি কি আকরিক আছে, জিঙ্ক ব্লেন্ড বা ZnS, জিঙ্ক অক্সাইড ZnO বা যার নাম হচ্ছে জিঙ্কাইট। তারপর আছে ক্যালামাইন ZnCO3। এছাড়াও আরো বিভিন্ন আকরিক আছে যেগুলো হয়তো তোমরা আরো উদাহরণ পাবে, সেগুলো মনে রাখতে হবে। কিন্তু এখানে যা যা আছে সেগুলো মনে রাখবে, বা তোমরা নোটসে গিয়ে দেখবে সেখানেও আরো উদাহরণ দিয়ে দেওয়া থাকবে, সেই সমস্তটাই কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। তো এটা গেল আকরিক ও তাদের বিভিন্ন খনিজ।